তো স্টুডেন্ট, তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই এলিটের ইউটিউব চ্যানেলে। তো আমরা দীর্ঘদিন ধরেই বেশ কয়েকটা ক্লাসের মাধ্যমে অনেক কিছু ক্লাস আমরা কভার করেছি। একদম সেই আমরা ফটোসিনথেসিস থেকে শুরু করেছি, এখন পর্যন্ত যে জায়গায় আমরা দাঁড়িয়ে সেটা হচ্ছে আমরা গ্লাইকোলাইসিস পর্যন্ত পড়েছি। মিডিলে আমরা ফার্মেন্টেশনটাও দেখে নিয়েছি। এবার আমার যে জিজ্ঞাসা সেটা হচ্ছে যে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে তোমরা নিয়মিত ক্লাসগুলো দেখছো কিনা। কারণ আজকে যে ক্লাসটা আলোচনা করব সেই ক্লাসটা তোমরা যদি প্রিভিয়াস ক্লাসগুলো না দেখে থাকো তাহলে সেই আজকের ক্লাসটা বুঝতে পারবে না। সেই জন্য আমার রিকোয়েস্ট যে তোমরা যাও, গিয়ে আগের ক্লাসগুলো দেখো, তারপরে আজকের ক্লাসে তোমরা কনসেন্ট্রেশন দাও। তো আমরা লাস্ট ক্লাসে কি দেখেছি, আমি ফার্মেন্টেশন এবং গ্লাইকোলাইসিস দুটো জিনিসই দুটো ক্লাসের মধ্যে দিয়ে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে রেসপিরেশন জিনিসটা, যে সেলুলার রেসপিরেশন, আমি প্লান্টসদের ক্ষেত্রে প্লান্ট ফিজিওলজি যেহেতু পড়ছি, সেই প্লান্ট ফিজিওলজিতে কিভাবে জিনিসটা হচ্ছে আমরা দেখেছি। যে ব্রিদিং আর হচ্ছে আমাদের রেসপিরেশন এর পার্থক্য কি, অ্যাকচুয়াল রেসপিরেশনে কি ঘটনা ঘটছে, এই সমস্ত জিনিসগুলো। তাহলে আলটিমেট আমরা কি করছি, গ্লুকোজ হোক ফ্রুক্টোজ হোক তাকে ভেঙে এনার্জি তৈরি করছি, সেটাই হচ্ছে আলটিমেট রেসপিরেশনের উদ্দেশ্য। এবার আমরা এই জিনিসগুলো আলোচনা সাপেক্ষে এগুলো বলেছিলাম যে গ্লাইকোলাইসিসের মধ্যে পুরোপুরি কমপ্লিট ব্রেকডাউন অফ গ্লুকোজ কিন্তু হচ্ছে না, পুরোপুরি ভাঙছে না। আমরা গ্লাইকোলাইসিসের এন্ড প্রোডাক্ট হিসেবে কি পেয়েছি, শেষে পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিড। কত মোল? 2 অণু, তাই না? 2 অণু পাইরুভিক অ্যাসিড পেয়েছি। এবার বিষয়টা হচ্ছে এই যে পাইরুভিক অ্যাসিডটা বললাম, এই পাইরুভিক অ্যাসিড হচ্ছে 3 কার্বন। তাহলে 3 কার্বন 2 অণু পেয়েছি, 6 কার্বন। কিন্তু হিসেব মতো এই পাইরুভিক অ্যাসিডের আরো ব্রেকডাউন হওয়ার কথা, তাই না? এবার শ্বসনে এটাও আমরা দেখেছি যে যখন এই শ্বসন প্রক্রিয়াটা চলবে তখন এই যে গ্লুকোজ হোক ফ্রুক্টোজ হোক তার ব্রেকডাউনের ফলে আলটিমেট কি হবে, কার্বন ডাইঅক্সাইড বেরোবে এবং জল তৈরি হবে। তো সেই সমস্ত ঘটনাগুলো আমরা এবার দেখতে পাবো আস্তে আস্তে, যে কার্বন ডাইঅক্সাইডও তৈরি হচ্ছে, আবার জলও তৈরি হচ্ছে। এবার যে গল্পটা আমাদের শুরু করতে হবে সেটা হচ্ছে ক্রেবস সাইকেল দিয়ে। কিন্তু ক্রেবস সাইকেলে আসার আগে তোমাকে গ্লাইকোলাইসিস বুঝে থাকতে হবে। তাহলে গ্লাইকোলাইসিসের চ্যাপ্টারটা বা ক্লাসটা তোমরা ভালোভাবে দেখো, দেখে তারপর ক্রেবস সাইকেলের ক্লাসটা ফলো করবে। ওকে, এবার যতদূর তোমাদের মনে আছে যে গ্লাইকোলাইসিসে তোমরা এন্ড প্রোডাক্ট হিসেবে তোমরা কি দেখেছো, পাইরুভিক অ্যাসিডকে দেখেছো। এবার যে গল্পটা সেই ক্রেবস সাইকেল, এই ক্রেবস সাইকেল কেন নাম হলো, ক্রেবস সাইকেলের অন্য কোনো নাম আছে কি, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো তাহলে ক্রেবস সাইকেলটা নিয়ে আমরা একটু আলোচনা করি। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। তাহলে ক্রেবস সাইকেল এই জিনিসটা নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, ক্রেবস সাইকেল নামটা আসলো কোথা থেকে? যিনি এই প্রসেসটা আবিষ্কার করেছিলেন তার নাম অনুসারে, বিজ্ঞানী হান্স ক্রেবস। তাহলে বিজ্ঞানী হান্স ক্রেবস তার নাম অনুসারে কি হলো, এই সাইকেলটাকে আমরা বলছি ক্রেবস সাইকেল। এই ক্রেবস সাইকেলকে আর একটা নামও দেওয়া হয় টিসিএ সাইকেল বা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। এই জিনিসটা কেন দেওয়া হয় সেটা আমরা একটু প্রসেস পড়ার পর জানতে পারবো যে কেন বলা হচ্ছে টিসিএ কে। তাহলে ক্রেবস সাইকেল, তারপরে টিসিএ সাইকেল, এই সমস্ত জিনিসগুলো বলা হয়। এবার এই যে ক্রেবস সাইকেল বলছি, আগের গ্লাইকোলাইসিসকে যদি আমরা কম্পেয়ার করি, তা গ্লাইকোলাইসিস কোথায় হয় এই জিনিসটা আমরা বলেছিলাম। গ্লাইকোলাইসিস কোথায় হয়? কোষের সাইটোপ্লাজমে, তাই না? তাহলে সাইটোপ্লাজমে আমরা কি দেখতে পাচ্ছি, গ্লাইকোলাইসিস হচ্ছে। এখানে কিন্তু আমরা আর অ্যানারোবসদের নিয়ে কথা বলবো না, কারণ ফার্মেন্টেশন আমাদের হয়ে গেছে। এখন আমরা ধরে নিচ্ছি যে এই রেসপিরেশনটা হচ্ছে সেটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে। যদি অক্সিজেন না থাকে তাহলে কিন্তু টিসিএ সাইকেলে সে আসতে পারবে না, বোঝা গেল?
তাহলে সবই আমরা কাদের নিয়ে কথা বলছি? এরোবিকদের নিয়ে কথা বলছি। তাহলে বিজ্ঞানী হান্স ক্রেবসের নাম অনুসারে নামটাকে বলা হলো ক্রেবস সাইকেল। এবার এর স্থল কোথায়? তাহলে শ্বসন স্থল বা ক্রেবস সাইকেলটা হয় কোথায়? স্থান। তাহলে আমরা গ্লাইকোলাইসিসটাকে কোথায় দেখেছিলাম? সাইটোপ্লাজমের মধ্যে, তাই না? এবার যদি আমরা দেখি ক্রেবস সাইকেলটা কোথায় হচ্ছে, তাহলে ধরো আর একটা আমরা সেল আঁকছি। এই হচ্ছে সেল। এই সেলের কি থাকবে? নিউক্লিয়াস থাকবে। তাহলে নিউক্লিয়াসটাকে আমি একটা সাইডে আঁকছি। এই হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এটা হচ্ছে একটা ইউক্যারিওটিক সেল। এই হচ্ছে তার নিউক্লিয়াস। এর মধ্যে ক্রোমাটিন জালিকা যা যা থাকে সে সমস্ত জিনিস রয়েছে। আমাদের সেই বিষয় নয়, আমাদের জানার বিষয় হচ্ছে যে ক্রেবস সাইকেলটা কোন জায়গায় হচ্ছে সেটা। তাহলে এই কোষের মধ্যেই একটা সেল অর্গানেলস রয়েছে যেটাকে আমরা বলি কি? মাইটোকন্ড্রিয়া। তাহলে এটা হচ্ছে কি? মাইটোকন্ড্রিয়া, তাই না? আর এটা হচ্ছে নিউক্লিয়াস। বাকি যেগুলো পড়ে আছে সেগুলো কি? এগুলো হচ্ছে সব সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে আর বহু মানে সেলুলার অর্গানেলস রয়েছে। তো সেই সমস্ত জিনিস আমাদের এখন জানার প্রয়োজন নেই। তোমরা অনেক প্রাইমারি স্টেজে এই সমস্ত জিনিস পড়েছো। সেল, একটা সেলে কি কি থাকে, সেলের স্ট্রাকচার, হ্যান ত্যান, এই সমস্ত জিনিসগুলো। তো সেগুলো আমাদের আলোচ্য বিষয় নয়। তাহলে আমাদের আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয় হচ্ছে যে রেসপিরেশনের যে বিভিন্ন পর্যায়গুলো আছে, সেই রেসপিরেশনের পর্যায়গুলো কোথায় কি হচ্ছে। বোঝা গেল? তাহলে এই যদি একটা সেল হয় আর এই হচ্ছে সেল অর্গানেলস মাইটোকন্ড্রিয়া, তাহলে আমি এই জিনিসটাকে আরেকবার হাইলাইট করছি। এটা হচ্ছে সাইটোপ্লাজম। খুব মানে একদম বেসিক ভাবে, খুব ধীর স্থির ভাবে এই জিনিসটাকে বোঝার চেষ্টা করো। তাহলে এই জায়গাটা হলো, তাহলে সাইটোপ্লাজম। এই যে সাইটোপ্লাজম রয়েছে, এই সাইটোপ্লাজমই তো কি হয়েছিল? গ্লাইকোলাইসিস হয়েছিল। সেই গ্লাইকোলাইসিসে আলটিমেটলি কার ব্রেকডাউন হয়েছিল? গ্লুকোজের, তাই না? তাহলে এই জিনিসগুলোই আমরা লাইন ডায়াগ্রাম দিয়ে করছি। গ্লুকোজ, তাহলে গ্লুকোজ থেকে কি তৈরি হয়েছিল? 2 মোল পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিড। এই জিনিসটা আমরা পেয়েছিলাম, পাইরুভেট পেয়েছিলাম। সেটা কোথায় পড়েছিল? তাহলে এখানে, তাই না? পাইরুভেট আমরা ধরেই নিচ্ছি এই জায়গাটায়, সাইটোপ্লাজমে। তাহলে গ্লুকোজ ভেঙে পাইরুভেট তৈরি হয়েছিল। ক্লিয়ার? এবার বিষয়টা হলো যে যখন গ্লুকোজ ভেঙে পাইরুভেট তৈরি হলো, এই যে পাইরুভিক অ্যাসিড, এই পাইরুভিক অ্যাসিড এবার কি হবে? টিস্যুতে যাবে। কিন্তু টিস্যুতে যাওয়ার আগে একটা ইন্টারমিডিয়েট স্টেপ রয়েছে, সেটা আমরা দেখছি একটু পরে। এবার গল্পটা হচ্ছে যে তাহলে যে টিস্যু সাইকেল বা ক্রেবস সাইকেল বলছি, এই ক্রেবস সাইকেল হচ্ছে কোথায়? এই ক্রেবস সাইকেল হচ্ছে এই পাইরুভেট এবার কোথায় প্রবেশ করছে? কোথায়? মাইটোকন্ড্রিয়ায়। কিন্তু এই পাইরুভেট আসলে কিসে কনভার্ট হচ্ছে? অ্যাসিটাইল কোয়েতে। এই যে গল্পটা, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যেই। কিন্তু যে বিষয়টা হলো যে যদি আমরা স্থান হিসেবেই বলি, তাহলে এইভাবে বলতে হবে, ইউক্যারিওটস তাদের ক্ষেত্রে এটা পুরোপুরি মাইটোকন্ড্রিয়ার মধ্যে হচ্ছে। মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে হচ্ছে। কেন হচ্ছে? কারণ ওখানে সমস্ত যে রিকোয়ার্ড এনজাইম গুলো, সেই এনজাইম গুলো মাইটোকন্ড্রিয়ার মধ্যে রয়েছে। আর প্রোক্যারিওটসদের ক্ষেত্রে এটা হচ্ছে ওদের মেমব্রেনে। কারণ এই মেমব্রেনেই কি রয়েছে? এনজাইম গুলো রয়েছে। এই জায়গাটা যেন মনে থাকে। তাহলে আমরা কি বললাম? যে বিজ্ঞানী হান্স ক্রেবসের নাম অনুসারে ক্রেবস সাইকেল নামটা হলো স্থান কোথায়? প্রোক্যারিওটসদের ক্ষেত্রে একরকম দেখলাম, ইউক্যারিওটসদের ক্ষেত্রে আর এক রকম দেখলাম।
তাহলে এই যে সেল অর্গানেলস রয়েছে মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়ার মধ্যেই কি হচ্ছে, ক্রেবস সাইকেল হচ্ছে। তাহলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে আমরা শ্বসনের পর্যায়কে কটা ভাগে ভাগ করেছিলাম, 3টে ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, একটা হচ্ছে টিসিএ, আর একটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ঠিক আছে, তাহলে তার মধ্যে একটা স্টেপ আমরা দেখে নিয়েছি গ্লাইকোলাইসিস, আজকে আরেকটা স্টেপ দেখবো, পরবর্তীতে আরেকটা স্টেপ দেখবো, তাহলে আমাদের রেসপিরেশনটা কমপ্লিট হবে। তাহলে এই যে মাইটোকন্ড্রিয়া বলছি, এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে আসলে কি হচ্ছে, শ্বসনের দুটো পর্যায় হচ্ছে, তাই না? তাহলে একটা হচ্ছে টিসিএ প্লাস কি হচ্ছে বলো, সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ট্রান্সপোর্ট সিস্টেমে শর্ট ফর্মে তোমরা এটাকে ইটিএস লিখতে পারো, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু যদি আমরা শ্বসনের পর্যায়কে, রেসপিরেশনকে 3টে পর্যায়ে দেখি, রেসপিরেশন 3টে পর্যায়, একটা গ্লাইকোলাইসিস, আর একটা হচ্ছে টিসিএ বা ক্রেবস সাইকেল, আর একটা হচ্ছে কি ইটিএস। ঠিক আছে, এই যে 3টে পর্যায়, এই 3টে পর্যায়ের মধ্যে এই যে দুটো পর্যায়, এই দুটো পর্যায় হচ্ছে কোথায়, মাইটোকন্ড্রিয়ার মধ্যে। বোঝা গেল? তাহলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোশ্চেন এরকম হতেই পারে যে মাইটোকন্ড্রিয়ার মধ্যেই কেন হচ্ছে, অন্য কোনো কোথাও কেন হচ্ছে না? কারণ এই যে প্রসেসগুলো, এই প্রসেসগুলো হতে গেলে যে সমস্ত এনজাইমগুলোর প্রয়োজন, সেই এনজাইমগুলো আমি পাবো কোথায়, মাইটোকন্ড্রিয়ার মধ্যেই পাবো, সেটা ইটিএস হোক বা টিসিএ হোক। বোঝা গেল? তাহলে আমরা বেসিক জায়গা থেকে শুরু করছি। তাহলে আমাদের যে গ্লাইকোলাইসিসের যে পাইরুভিক অ্যাসিডটা তৈরি হয়েছিল, তাকে কিন্তু আমরা ফেলে দিচ্ছি না বা ছেড়ে দিচ্ছি না, ওকে নিয়েই আমাদেরকে চলতে হবে, এবং সেটা নিয়েই আমরা চলছি। আমরা কি পেলাম আদৌ জানতে, সেটা হচ্ছে যে স্থান কোথায়, মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়ার যে ম্যাট্রিক্স রয়েছে, সেখানে কি হবে, আমাদের টিসিএ ক্রেবস সাইকেলটা আমরা দেখতে পাবো। এবার আমরা ধাপে ধাপে যে এই প্রসেসটা রয়েছে, এই প্রসেসটা সম্পর্কে জানবো, কিন্তু তার আগে কিছু জিনিস আমাদেরকে আবার জানতে হবে। তাহলে এই জায়গাটা বোঝা গেছে, ক্লিয়ার? তোমরা এখান থেকে নোট ডাউন করতে পারো, বা এটার যদি প্রয়োজন হয় তোমরা স্ক্রিনশটও নিতে পারো। এবার আমরা একটা জায়গা দেখব, সেটা হচ্ছে যে জায়গাটা আমরা অন্য আগের ক্লাসেও আলোচনা করেছি, আজকেও একটু আলোচনা করতে হবে। সেটা হচ্ছে যে গ্লুকোজ, এই গ্লুকোজ থেকে আমরা পেয়েছি 2 মোল পাইরুভিক অ্যাসিড। 2 মোল পাইরুভিক অ্যাসিড। তাহলে এই যে 2 মোল পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে, এই তৈরি হওয়ার ঘটনাটা কি হতে পারে, অক্সিজেনের প্রেজেন্সও হতে পারে, আমরা বলেছিলাম। আবার কি হতে পারে, অক্সিজেনের অ্যাবসেন্সেও হতে পারে। তাহলে অক্সিজেনের প্রেজেন্স এবং অ্যাবসেন্সে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে। তাহলে যখন প্রেজেন্স অ্যাবসেন্সের গল্পই আসছে, আমরা অ্যানারোবিকদের ক্ষেত্রে বলেছিলাম যে ওর সীমাবদ্ধতাটা কত অবধি, গ্লাইকোলাইসিস পর্যন্তই, ও ফার্দার কোথায় যেতে পারবে না, টিসিএতে যেতে পারবে না। তাহলে এই যে 2 মোল পাইরুভিক অ্যাসিড, এই পাইরুভিক অ্যাসিড আলটিমেট কোথায় পৌঁছাবে, এ যাবে টিসিএতে। তাহলে আমরা সেই জায়গাটা দেখব, পাইরুভিক অ্যাসিড। তাহলে এই যে পাইরুভিক অ্যাসিড, এই পাইরুভিক অ্যাসিড থেকে আর একটা 2 কার্বন কম্পাউন্ড তৈরি হয়, যেটাকে আমরা কি বলি, অ্যাসিটাইল কোয়ে। কি বলছি, অ্যাসিটাইল কোয়ে, যেটাকেই আমরা কি বলছিলাম, যে ইন্টারমিডিয়েট একটা স্টেজ তৈরি হবে, টিসিএতে ঢোকার আগে অ্যাসিটাইল কোয়েতে ওকে কনভার্ট হতে হবে। তো সেটা কিভাবে হচ্ছে না হচ্ছে ওই সমস্ত আলোচনা আমরা পরে করব, আগে বেসিক জায়গাটা বুঝিয়ে দিই। তাহলে অ্যাসিটাইল কোয়ে, তাহলে এই যে অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো, এই অ্যাসিটাইল কোয়ে তৈরি হওয়ার পর
তাহলে এই পাইরুভিক অ্যাসিড থেকে কি হচ্ছে, অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে। এই অ্যাসিটাইল কোয়ে আমরা ফ্যাটি অ্যাসিড থেকেও আমরা পেতে পারি। এই অ্যাসিটাইল কোয়ে আমরা ফ্যাটি অ্যাসিড থেকেও পাবো। এবার এই যে অ্যাসিটাইল কোয়ে কোথায় যাবে, টিসিএতে যাবে, ঠিক আছে। যদি ইফ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড প্রেজেন্ট, যদি প্রেজেন্ট থাকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তবেই টিসিএ কমপ্লিট করবে। বোঝা গেল? তাহলে এই অ্যাসিটাইল কোয়ে তৈরি করলো তখন যদি না পায় OAA অ্যাবসেন্ট, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড অ্যাবসেন্ট, টিসিএ কিন্তু হবে না। বোঝা গেল? তাহলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের প্রেজেন্সটা ভীষণভাবে জরুরি এই যে ক্রেবস সাইকেল, সেই ক্রেবস সাইকেলটাকে কন্টিনিউ করার জন্য। মিডিলে গল্প একটু অন্যরকম হয়ে যাচ্ছে। কিরকম? সেটা হচ্ছে যে এই যে পাইরুভিক অ্যাসিড, এই পাইরুভিক অ্যাসিড আমরা বলেছিলাম যে অক্সিজেনের প্রেজেন্সে অ্যাবসেন্সে দুটোই তৈরি হচ্ছে। এবার কি হয়, যদি অক্সিজেন অ্যাবসেন্টই থাকে, তাহলে তৈরি করছে ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে, তৈরি করছে ইথাইল অ্যালকোহল। মনে পড়ছে এবার ফার্মেন্টেশন, ইথাইল অ্যালকোহল। তাহলে তোমাদেরকে ফার্মেন্টেশনটা পড়ানো হয়েছে, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, তারপরে হচ্ছে কোহল সন্ধান, তাই না? তাহলে যেখানে একটা ইথাইল অ্যালকোহল তৈরি হচ্ছে, আবার ল্যাকটিক অ্যাসিড। তো এই যে ল্যাকটিক অ্যাসিড, এটাও কি হচ্ছে অক্সিজেনের অ্যাবসেন্সে, ইথাইল অ্যালকোহল এটাও হচ্ছে অক্সিজেনের অ্যাবসেন্সে। তাহলে এই ল্যাকটিক অ্যাসিডটা কার ক্ষেত্রে হচ্ছে? এনিম্যালদের ক্ষেত্রে, প্রাণীদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে, যার ফলে আমরা কি বলেছিলাম যে প্লেশি ক্লান্তি দেখা যায়। আর এই যে ইথাইল অ্যালকোহল বললাম, এটা কার ক্ষেত্রে তৈরি হচ্ছে? প্ল্যান্টের ক্ষেত্রে। খেজুর রস, তালের রস, এই সমস্ত জিনিস আমরা আলোচনা করেছি অলরেডি। তাহলে এই দুটো জিনিস, তাহলে এখান থেকে যখন এটা হচ্ছে, তাহলে এটা কিসের প্রেজেন্সে হচ্ছে? নিশ্চয়ই অক্সিজেনের প্রেজেন্সে এটা ঘটছে। এই যে অ্যাসিটাইল কোয়েটা তৈরি হচ্ছে, এটা অক্সিজেনের প্রেজেন্সে হচ্ছে। বোঝা গেল? তাহলে অক্সিজেনের প্রেজেন্স যদি না থাকে তাহলে এই পথ নেবে, অক্সিজেনের যদি প্রেজেন্স থাকে তাহলে ওই পথ নেবে। বোঝা গেল? যদি এই পথে যায় তাহলে ফার্দার টিসিএ, তারপর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে ও প্রবেশ করবে, আলটিমেট এনার্জি তৈরি হবে। তাহলে এই জায়গাটা খুব সুন্দর একটা বেসিক জায়গা, যে জায়গাটা আমাদের ভীষণভাবে জরুরি। যে গ্লুকোজের ব্রেকডাউন হচ্ছে, পাইরুভিক অ্যাসিড তৈরি হলো, গ্লুকোজ পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে অক্সিজেনের প্রেজেন্সে অ্যাবসেন্সে বোথ। সেই জন্য আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটাকে, তাহলে এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা কি বলেছি? এই প্রসেসটাকে বলেছি গ্লাইকোলাইসিস বলেছি। তাহলে গ্লাইকোলাইসিসটা হচ্ছে নিউট্রাল, নিরপেক্ষ। সেই জন্য এটাকে আমরা কি বলছি? এটা হচ্ছে নিরপেক্ষ, কারণ অক্সিজেনের অ্যাবসেন্সেও হচ্ছে, অক্সিজেনের প্রেজেন্সেও পাইরুভিক অ্যাসিড তৈরি করছে, এনার্জি তৈরি করছে মোট কথা। কিন্তু এনার্জির পরিমাণটা অ্যানারোবিকদের ক্ষেত্রে, মানে অক্সিজেনের অ্যাবসেন্সে যদি হয়, সেক্ষেত্রে খুব কম পরিমাণ তৈরি হয়। কেন তৈরি হয় সেটাও আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, সেই ভিডিও দেখে তোমরা সেই জায়গাটা বুঝতে পারবে। তাহলে পাইরুভিক অ্যাসিড যখন হলো, এবার দেখো আমরা বলেছিলাম যে ফার্দার যদি প্রসেস ওকে কন্টিনিউ করতে হয়, তাহলে সেক্ষেত্রে কি হতে হবে? অক্সিজেনের প্রেজেন্স থাকতে হবে। তাহলে অক্সিজেনের প্রেজেন্স রয়েছে, ও কোথায় পৌঁছালো? অ্যাসিটাইল কোয়েতে। সেই অ্যাসিটাইল কোয়ে থেকে কোথায় চলে যাবে? টিসিএতে চলে যাবে। তো এই টিসিএতে যাওয়ার আবার একটা কন্ডিশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে যে যদি কি হয়, যদি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড অ্যাবসেন্ট থাকে, সেক্ষেত্রে টিসিএ হবে না। আর যদি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড প্রেজেন্ট থাকে, ও কি করবে? এই টিসিএস যে সাইকেলটা, সেই সাইকেলটাকে ও কন্টিনিউ করবে। এই অ্যাসিটাইল কোয়ের সোর্স আরো অনেক কিছু রয়েছে, কারণ আমরা জানি যে এই ফ্যাটি অ্যাসিডের জারণ বা বিভিন্ন অ্যামিনো অ্যাসিডের ভাঙন, সেই সমস্ত দিক থেকেও কি হতে পারে? অ্যাসিটাইল কোয়ের আমরা সোর্স দেখতে পাই। তাহলে এই অ্যাসিটাইল কোয়ে যেখান থেকেই আসুক, ওকে আলটিমেটলি কোথায় পৌঁছাতে হবে?
টিসি এর মধ্যে ঢুকতেই হবে, না হলে ও এনার্জি তৈরি করতে পারবে না। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের প্লট, এই জায়গাটা আমাদের রেডি করতে হতো। তাহলে আমরা ধরেই নিচ্ছি এবার আমরা কোথায় যাচ্ছি, টিসিএতে যাচ্ছি। তাহলে টিসিএতে মানে কি, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড প্রেজেন্ট রয়েছে, এবং এই যাওয়ার আগে পাইরুভিক অ্যাসিড থেকে যে অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে, এই অ্যাসিটাইল কোয়ে তৈরি হওয়ার ঘটনা আমাদেরকে দেখতে হবে। কারণ কি, যদি আমরা দেখি ঘটনাগুলো পরপর কিভাবে ঘটছে, তাহলে ঠিক এই রকম দেখতে পাবো। গ্লুকোজ থেকে তৈরি হলো পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হলো অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে কোথায় যাচ্ছে, টিসিএতে যাচ্ছে, টিসিএতে যাচ্ছে। ঠিক আছে, তাহলে টিসিএ একটা প্রসেস, আর গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়া একটা প্রসেস, এটা হচ্ছে গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস। আর এটা হচ্ছে টিসিএ বা ক্রেবস সাইকেল অর ক্রেবস সাইকেল, ক্রেবস সাইকেল। ঠিক আছে, তাহলে এবার আমাকে একটা জিনিস বলো, যে এই দুটো যদি এই প্রসেস হয়, মেজর প্রসেস, এই পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়েকে তো আমরা কাউন্ট করিনি, কিন্তু একে কি হতে হবে, অ্যাসিটাইল কোয়েতে আসতেই হবে। তাহলে এটা যদি স্টেপ 1 হয়, ধরেই নিচ্ছি স্টেপ 1, তাহলে এটা স্টেপ 2। তাহলে স্টেপ 1 এবং স্টেপ 2 এর মধ্যে ব্রিজ কানেকশন তৈরি কে করছে, অ্যাসিটাইল কোয়ে। তাহলে পাইরুভিক অ্যাসিড থেকে যে অ্যাসিটাইল কোয়ে তৈরি হওয়ার ঘটনা, এটাকে অনেক সময় লিঙ্ক রিঅ্যাকশন বলা হয়, তাই না, লিঙ্ক নিয়ার রিঅ্যাকশন। তো এ কি করছে, এই দুটো স্টেপের ইন্টারমিডিয়েট স্টেপ হিসেবে কাজ করছে। সেই জন্য এই যে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হওয়া, এটাকে আমরা কি বলবো, ইন্টারমিডিয়েট স্টেপ, ইন্টারমিডিয়েট স্টেপ অফ রেসপিরেশন, এটা বলতেই পারি। বোঝা গেল কেন বলছি, তো আমরা বুঝতেই পারলে যে মেজর দুটো প্রসেস, গ্লাইকোলাইসিস এবং টিসিএ, তার মধ্যে কি করছে, ও কানেকশন বিল্ড করছে। সেই জন্য আমরা কি বলছি, ওকে ইন্টারমিডিয়েট স্টেপ অফ রেসপিরেশন। বোঝা গেল? তাহলে আমাদেরকে দেখতে হবে যে এই যে পাইরুভিক অ্যাসিড এবং অ্যাসিটাইল, পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইলকে কিভাবে তৈরি হচ্ছে, এই যে জিনিসটা, এই জিনিসটা একজন বিজ্ঞানী খুব সুন্দরভাবে বলেছিলেন, যার নাম লাইনেন, তাই না, লাইনেন। তার নাম অনুসারে এই যে পাইরুভেট থেকে অ্যাসিটাইল তৈরি হওয়া এই যে গল্পটা, সেটাকে লাইনেন রিঅ্যাকশনও বলা হয়, লাইনেন রিঅ্যাকশন। ঠিক আছে, তো অত মলিকুলার লেভেলে তোমাদের বোঝার দরকার নেই বা লাগবে না, এইচএস লেভেলে জেনারেলি অত লাগে না, তোমরা পরবর্তীতে এই সমস্ত জিনিসগুলো দেখতে পাবে। যাই হোক, এবার আমরা কোথায় যাব, এবার আমরা মূল জায়গায় ফিরে যাব, সেটা হচ্ছে যে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে কিভাবে তৈরি হচ্ছে। পরপর জিনিসগুলোকে আমরা দেখব, সবকিছু কেমিক্যাল স্ট্রাকচার দিয়ে দেখানো হবে। তোমরা আমাদের সাথে থাকো এবং খুব সুন্দর দিয়ে মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখো, তাহলেই হবে। তাহলে প্রথমে দেখো যে এই যে পাইরুভিক অ্যাসিড, এই যে পাইরুভিক অ্যাসিড বলছি, এই পাইরুভিক অ্যাসিড আসলো কোথা থেকে, প্রথম কোশ্চেন। তাহলে এই পাইরুভিক অ্যাসিড কোথা থেকে এসেছে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয়েছে, তাই না। এই যে পাইরুভিক অ্যাসিডটা, এই পাইরুভিক অ্যাসিডটা হচ্ছে 3 কার্বন, তাই না, এটা হচ্ছে 3 কার্বন কম্পাউন্ড। তাহলে কটা তৈরি হয়েছে, 2টো তৈরি হয়েছে। তাহলে আমরা অলরেডি গ্লাইকোলাইসিস পড়েছি এবং এটিপি কাউন্ট করেছি, তাহলে তারপরে ওটা কমপ্লিট হয়েছে ক্লাসটা। তাহলে আমাদেরকে টিসিএটা দেখার পরে এটা দেখতে হবে যে আমার এনার্জি কতটা তৈরি হলো। বোঝা গেল? তার জন্য প্রত্যেকটা স্টেপ যেন তোমরা খুব সুন্দরভাবে দেখতে থাকো। তাহলে পাইরুভিক অ্যাসিড থেকে দেখো অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়েছে। এখানে একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি যে কোয়ে। তো কোনো জিনিস যখন প্রোডাক্টে আমি দেখতে পাচ্ছি, নিশ্চয়ই আমি কোনো কিছু ইনপুট করেছি। সেই ইনপুটটা কি দিয়েছি, এই পাইরুভিক অ্যাসিডে আমরা কি দিয়েছি, কোএনজাইম এ। এটাকে আবার অনেক সময় কোঅ্যাশ এই হিসেবে লেখা হয়। দেখো কোঅ্যাশ দিয়েছি, বেরিয়েছে কি। এবার তোমাদের কোয়ারিজ গুলো, সমস্ত জিনিসগুলো এবার আস্তে আস্তে বুঝতে পারবে। এই যে জায়গাটা, এখানে কি বেরিয়েছে, কার্বন ডাই অক্সাইড। আর আমরা কি বলেছিলাম যে গ্লুকোজ ভেঙে কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন হবে।
কিন্তু ফটোসিনথেসিসের সাথে যদি তুমি রেসপিরেশনকে কম্পেয়ার করো, ওখানে কি তোমার গ্লুকোজকে তুমি কার্বন ডাইঅক্সাইডকে তুমি কি করেছিলে, কার্বন ডাইঅক্সাইডকে ইনটেক করেছিলে, কার্বন ডাইঅক্সাইডকে নিয়েছিলে। আমরা এখানে কি করছি, কার্বন ডাইঅক্সাইডকে বের করে দিচ্ছি, তাই না? তাহলে এখানে এই জিনিসটা ঘটছে। তাহলে ফটোসিনথেসিস এবং রেসপিরেশনের ক্ষেত্রে এই জিনিসটা, প্লান্টও কি করবে, প্লান্টও এই জিনিসটাই করবে, কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দেবে। যদি রেসপিরেশন করে প্লান্টের ক্ষেত্রেও তাই হবে। এরকম না যে প্রাণীর ক্ষেত্রে আলাদা, উদ্ভিদের ক্ষেত্রে, উদ্ভিদও কি করবে, কার্বন ডাইঅক্সাইড রিলিজ করবে যখন ও রেসপিরেশন করবে। তো যেটা আমরা বলছিলাম যে এই যে অ্যাসিটাইল কোয়ে, তাহলে এই অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়েছে কি, অক্সিজেনের প্রেজেন্সেই তৈরি হয়েছে। এবার এই অ্যাসিটাইল কোয়ে এবার কি কোথায় প্রবেশ করবে, টিস্যু এর মধ্যে প্রবেশ করবে। তাহলে এই যে অ্যাসিটাইল কোয়ে তখনই কাজ করবে বা টিস্যু এর মধ্যে প্রবেশ করবে যখন কি থাকবে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের প্রেজেন্সে ও পরবর্তীতে কি তৈরি করছে, সাইট্রেট তৈরি করছে বা সাইট্রিক অ্যাসিড তৈরি করছে। এই যে সাইট্রিক অ্যাসিড তৈরি হলো, এই সাইট্রিক অ্যাসিড কিভাবে তৈরি হলো, অ্যাসিটাইল কোয়ে, আর এইদিকে কি হয়েছে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আমরা কি দিচ্ছি, এখানে দেখো জল দিচ্ছি। তাহলে জল যখন দিলাম তখন কি বেরিয়ে গেল, কোয়াশ বেরিয়ে গেল। এনজাইম কি কাজ করলো, সাইট্রেট সিনথেটেজ, এই ঘটনাটা ঘটলো। তাহলে এখানে আমরা কি বলছিলাম যে কোয়াশ ঢুকছে, কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরিয়ে গেল। এখানে কি আসলো, কোএনজাইম NAD+ ও দুটো হাইড্রোজেন কিনে বাইরে বেরিয়ে গেল। এখানে আমরা যে গল্পটা বলছিলাম যে আমরা কেমিক্যাল স্ট্রাকচার দিয়ে ওই জিনিসটা আমরা দেখতে পাবো যে এখানে অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে কিভাবে। এটা কিন্তু হচ্ছে 2 কার্বন কম্পাউন্ড, এটা যেন মনে থাকে। তাহলে একটা কার্বন হয়তো বেরিয়ে যাচ্ছে, দেখো এই যে CO2 বেরিয়ে গেল, CO2 এখান থেকে বেরিয়ে গেল, তাহলে একটা কার্বন বেরিয়ে গেল। তাহলে 3 কার্বন কম্পাউন্ড থেকে একটা কার্বন বেরিয়ে গেল, মানে কি 2 কার্বন কম্পাউন্ড পড়ে থাকলো। তাহলে এখানে আমরা কি পেলাম, সাইট্রেট পেলাম বা সাইট্রিক অ্যাসিড পেলাম। এই সাইট্রিক অ্যাসিডে আমরা পরবর্তীতে কি দেখছি, একটা স্টেপ দেখতে পাচ্ছি যে ডিহাইড্রেশন, মানে কি হলো, জল বাইরে বেরিয়ে গেল। তাহলে যখন জল বেরিয়ে যাচ্ছে, এনজাইম কি কাজ করছে, এখানে অ্যাকোনাইটেজ, আর এখানে একটা কোফ্যাক্টর কাজ করছে Fe2+। তাহলে অ্যাকোনাইটেজ কাজ করলো, ডিহাইড্রেশন হয়ে গেল, যে প্রোডাক্ট আমরা পেলাম সেটা হচ্ছে সিস অ্যাকোনাইটেট। এই সিস অ্যাকোনাইটেট, এই স্টেপ আর এই স্টেপ কিছুটা একই। দেখো এখানে জল বেরিয়ে গেছে আর এখানে জল আমি দিচ্ছি, বাকি এনজাইম যা ছিল, কোফ্যাক্টর যা ছিল সব সেম। এখানে অ্যাকোনাইটেজ ছিল, এখানেও অ্যাকোনাইটেজ, এখানে কোফ্যাক্টর Fe2+ কাজ করছিল, এখানেও কোফ্যাক্টর Fe2+ কাজ করছে। তাহলে এখানে কি দিলাম, জল দিলাম, তৈরি কি হলো, আইসোসাইট্রেট। বোঝা গেল? এই যে আইসোসাইট্রেটটা তৈরি হলো, এই যে আইসোসাইট্রেটটা তৈরি হলো, এই আইসোসাইট্রেট থেকে পরবর্তীতে কি হতে পারে, অক্সালোসাক্সিনিক অ্যাসিড বা অক্সালোসাক্সিনেট। এই যে অক্সালোসাক্সিনেট বলছি আমরা, তাহলে এখানে আমরা কি পেয়েছি, আইসোসাইট্রেট। এই যে আইসোসাইট্রেট, এই আইসোসাইট্রেট থেকে আমরা কি পাচ্ছি, অক্সালোসাক্সিনিক অ্যাসিড। এই যে অক্সালোসাক্সিনিক অ্যাসিড, এটা হচ্ছে কি অস্থায়ী যৌগ। এটা কি অস্থায়ী যৌগ, এ তৈরি হতেও পারে আবার নাও হতে পারে। তাহলে অক্সালোসাক্সিনিক অ্যাসিড পরবর্তীতে তার কি হয়েছে, ডিকার্বক্সিলেশন হয়েছে। তাহলে ডিকার্বক্সিলেশন মানে কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরিয়েছে। ঠিক তার আগে আইসোসাইট্রেটের কি হয়েছে, অক্সিডেশন হয়েছে, তার মানে কি হাইড্রোজেন বাইরে বেরিয়ে গেছে। তাহলে এনজাইম কি কাজ করেছে, আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ। তাহলে আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ যখন কাজ করলো, দুটো হাইড্রোজেন বেরোলো আর এখান থেকে কি হয়েছে, কার্বন ডাইঅক্সাইড বেরিয়েছে। তাহলে এই দুটো ঘটনা, আমি যেহেতু বলছি যে এটা একটা কি অস্থায়ী যৌগ, এই অস্থায়ী যৌগ যদি না তৈরি হয় তাহলে এই আইসোসাইট্রেট থেকে ডিরেক্ট আলফা কিটোগ্লুটারেট তৈরি হতে পারে। কখন তৈরি হতে পারে, যদি এই দুটো ঘটনা একসাথে হয়। কারণ কি, এখান থেকে হাইড্রোজেন বেরিয়েছে, এখান থেকে কি হয়েছে, কার্বন ডাইঅক্সাইড বেরিয়েছে। তাহলে এখানে যদি হাইড্রোজেন, ঠিক ঘটনা এই রকম হয় যে দুটো জিনিসই একসাথে বেরোচ্ছে, যে এখান থেকে হাইড্রোজেনও বেরোলো আবার কার্বন ডাইঅক্সাইডও বেরোলো, এনজাইম কাজ করবে কি, আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ। তাহলে দুটো জিনিস যদি একসাথে বেরোয় তাহলে আমি এটাকে কি পাবো, আলফা গ্লুটারিক অ্যাসিড বা গ্লুটারেট, যা বলবে। তাহলে আইসোসাইট্রেট থেকে আমরা কি পেতে পারি, আলফা কিটোগ্লুটারেট ডিরেক্ট পেতে পারি, যদি হাইড্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড একসাথে বেরোয়। ঠিক আছে? আর অক্সালোসাক্সিনেট এটা হচ্ছে আনস্টেবল, অস্থায়ী যৌগ।
এটা হচ্ছে অস্থায়ী, এটা যেন মনে থাকে, অস্থায়ী যৌগ। তাহলে কোশ্চেন এরকম হতে পারে যে ক্রেবস সাইকেলে উৎপন্ন অস্থায়ী যৌগের নাম কি, ঠিক আছে, তখন আসবে কি অক্সালোসাক্সিনিক অ্যাসিড। তাহলে অক্সালোসাক্সিনিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন হলো, আলটিমেট তৈরি হলো কি আলফা কিটোগ্লুটারেট। এই যে আলফা কিটোগ্লুটারেট, এই আলফা কিটোগ্লুটারেট কিসে কনভার্ট হলো, সাকসিনাইল কোয়েতে। এই সাকসিনাইল কোয়ে যখন তৈরি হচ্ছে তখন কি হচ্ছে, এই দুটো হাইড্রোজেন আবার কি হচ্ছে, এখানেও ডিহাইড্রোজেনেজ এনজাইম করবে। তাহলে আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনেজ এনজাইম কাজ করছে। তাহলে আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনেজ কাজ করবে, যেহেতু হাইড্রোজেন বেরোচ্ছে। তাহলে ডিহাইড্রোজেনেজ কাজ করলো, দুটো কি বেরিয়ে গেল, এনএডি হাইড্রোজেন বেরিয়ে গেল। কোয়াশ ঢুকেছে, এখানে কোয়াশ যুক্ত হবে। আমরা কেমিক্যাল স্ট্রাকচারে দেখবো যে কোয়াশ ঢুকলে আর একটা ঘটনাও ঘটে, কি ঘটে সেটা আমরা দেখছি। তাহলে এই যে সাকসিনাইল কোয়ে তৈরি হলো, এই সাকসিনাইল কোয়ে তৈরি হওয়ার পর তাহলে এখান থেকে যদি কোয়াশ ঢুকে তাহলে কি বেরোবে, CO2 বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল। তাহলে সাকসিনাইল কোয়ে কিসে কনভার্ট হচ্ছে, সাকসিনিক অ্যাসিডে। তাহলে সাকসিনিক অ্যাসিড যখন তৈরি হচ্ছে বা সাকসিনেট যখন তৈরি হচ্ছে তখন কে বেরিয়ে গেল, কোয়াশ বেরিয়ে গেল। এনজাইম কি কাজ করলো, সাকসিনাইল থায়োকাইনেজ। সাকসিনাইল থায়োকাইনেজ যখন তৈরি হচ্ছে এই স্টেপে, সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনেট তৈরি হওয়ার ধাপে একটা জিডিপি এবং ইনঅর্গানিক ফসফেট মিলে কি তৈরি করছে, জিটিপি তৈরি করছে, যেটাকে আমরা একটা এটিপির ইকুইভ্যালেন্ট হিসেবে কনসিডার করতে পারি। বোঝা গেল? তাহলে 1 এটিপি ইকুইভ্যালেন্ট বা 1 জিটিপি ইকুইভ্যালেন্ট টু 1 এটিপি, ঠিক আছে। তাহলে এটিপি কাউন্ট যখন আমরা করব তখন ওই জিনিসটাকে আমরা কি করব, আলোচনা করব, ঠিক আছে। এবার দেখো যে এই যে সাকসিনিক অ্যাসিডটা পেলাম, এখানে আমরা আবার কি দেখতে পাচ্ছি, আবার ডিহাইড্রোজেনেজ এনজাইম এসে কাজ করছে, সাকসিনেট ডিহাইড্রোজেনেজ। তাহলে সাকসিনেট ডিহাইড্রোজেনেজ যদি কাজ করে তাহলে অবভিয়াসলি সেখান থেকে হাইড্রোজেন বেরোবে, হাইড্রোজেন বেরোচ্ছে। এখানে কোএনজাইম হিসেবে কে কাজ করছে, FAD। তাহলে এই FAD কি করছে, হাইড্রোজেনকে বাইরে নিয়ে চলে যাচ্ছে। তাহলে FADH2 তে কনভার্ট হয়ে গেল। দিয়ে গেল কি, ফিউমারেট, দিয়ে গেল ফিউমারিক অ্যাসিড। এই ফিউমারিক অ্যাসিডের পরবর্তীতে কি হচ্ছে, হাইড্রেশন হচ্ছে, মানে জল দিচ্ছি। জল যখন দিচ্ছি এনজাইম কাজ করছে কি, ফিউমারেজ। এই ফিউমারেজ যখন কাজ করছে সে কিসে কনভার্ট হলো, ম্যালেটে বা ম্যালিক অ্যাসিডে, ঠিক আছে। এই ম্যালিক অ্যাসিড পরবর্তীতে কিসে কনভার্ট হচ্ছে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে, আবার সেই জায়গায় ফিরে আসলো। তাহলে এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আবার ফিরে আসলো, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তার মানে কি আবার পেলাম। তাহলে এই কি হচ্ছে, সাইক্লিক হচ্ছে, সাইকেল হচ্ছে, এই জায়গা থেকে শুরু করেছিল আবার এই জায়গায় ফিরে আসলো। সেই জন্য অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের যে পরিমাণ সেটা সেলে খুব কম অ্যামাউন্টে থাকলেও থাকে, এবং খুব কম অ্যামাউন্টে থাকলেও আমাদের কাজ চলে যাবে। বোঝা গেল? কারণ এটাকে কি করতে পারছি আমরা, রিসাইকেল করতে পারি, রিইউজ করতে পারছি। তাহলে ম্যালেট থেকে যখন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হলো তখন এখানে কি হয়েছে, একটা আবার কোএনজাইম এসে কাজ করেছে, ডিহাইড্রোজেনেজ এনজাইম কাজ করেছে, ম্যালেট ডিহাইড্রোজেনেজ, স্বাভাবিকভাবে দুটো হাইড্রোজেন কি হয়েছে, বাইরে বেরিয়ে গেছে। এবার গল্প হলো যে আমাদেরকে, আমরা গ্লাইকোলাইসিসেও এটিপি কাউন্ট করেছি, আমাদেরকে এখানেও এটিপি কাউন্ট করতে হবে। আমরা কোথাও দেখতে পাচ্ছি না যে ডিরেক্ট এটিপি তৈরি হয়েছে সেইভাবে। বোঝা গেল? ডিরেক্ট সেইভাবে কোনো এটিপি তৈরি হয়নি এখানে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে পাইরুভিক অ্যাসিড, এই পাইরুভিক অ্যাসিড কত মোল ছিল, 2 মোল, 2 অণু পাইরুভিক অ্যাসিড। তাহলে এক পাইরুভিক অ্যাসিড এসে এখানে কনভার্ট হলো, একবার সাইকেল হলো, আবার যদি আসে তবেই পুরো গ্লুকোজের ব্রেকডাউনটা কমপ্লিট হবে। তবে আমরা কি করব, একটা সাইকেলকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তবেই তাহলে আমাদের কি বেরিয়ে যাবে, এটিপি কাউন্ট বেরিয়ে যাবে। এবার গল্প হচ্ছে যে এখানে আমরা দেখব যে NADH কটা তৈরি হলো। দেখো এখানে একটা NADH তৈরি হয়েছে 1 নম্বর, আমরা মার্ক করে রেখেছি। এখানে একটা তৈরি হয়েছে 2, ঠিক আছে। এখানে একটা তৈরি হয়েছে 3 NADH, আর এখানে একটা তৈরি হয়েছে 4। তাহলে NADH কটা তৈরি হচ্ছে, 4টে NADH তৈরি হয়েছে। FADH কটা তৈরি হয়েছে, FADH2 তৈরি হয়েছে, এই যে দেখো এখানে FADH2 একটা, আর GTP একটা তৈরি হয়েছে, GTP। তাহলে একটা জিটিপি কে আমরা এটিপি হিসেবেই কাউন্ট করছি, একটা এটিপি। বোঝা গেল? তাহলে এই ছিল আমাদের জেনারেল জায়গাটা ক্রেবস সাইকেলের। তাহলে এটা হচ্ছে কি, আমাদের
ক্রেবস সাইকেল। তাহলে আমি এখনো বলিনি যে ক্রেবস সাইকেলকে আমরা টিসিএ কেন বলবো। এবার যখন আমরা কেমিক্যাল স্ট্রাকচার দিয়ে পড়বো তখন এই জিনিসটাকে আমরা কি করতে পারবো, বুঝতে পারবো। দেখো এবার কেমিক্যাল স্ট্রাকচারে চলে এসো। কেমিক্যাল স্ট্রাকচারে যখন দেখছি তখন এই হচ্ছে পাইরুভিক অ্যাসিডের স্ট্রাকচার, 3 কার্বন কম্পাউন্ড। এখানে কি হয়েছে, কোয়াশ ঢুকেছে আর কার্বন ডাই অক্সাইড বেরিয়েছে। তাহলে কার্বন ডাই অক্সাইড যখন বেরোলো তাহলে এখান থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেছে, এই যে এখান থেকে CO2 বেরিয়ে গেছে। সেই সঙ্গে সঙ্গে যেহেতু কোএনজাইম NAD+ কাজ করেছে আর এখানে PDH কমপ্লেক্স যে এনজাইমের সংমিশ্রণ, এই যে PDH কমপ্লেক্স বললাম, পাইরুভেট ডিহাইড্রোজিনেজ, 3টে এনজাইমের আমরা কমপ্লেক্স মিক্সচার দেখতে পাবো, তাই না, PDH কমপ্লেক্স। তো এই PDH কমপ্লেক্সে তার অ্যাডিশনাল কি হিসেবে কাজ করছে আমরা থাইমিন, পাইরোফসফেট, লাইপোইক অ্যাসিড এসবের গল্প আমরা বলে দিয়েছি। এবার এখান থেকে দুটো হাইড্রোজেন বাইরে বেরোচ্ছে, তাহলে CO2 কে আমরা বের করলাম এখান থেকে, হাইড্রোজেনকেও বের করব। হাইড্রোজেন তাহলে কটা বেরোবে, দুটো বেরোবে, তাহলে এখান থেকে একটা বেরোবে আর কোনো একটা জায়গা থেকে বেরোনোর কথা। এই যে হাইড্রোজেনটা ঢুকছে, এই হাইড্রোজেনটা সঙ্গে বাইরে বেরিয়ে যাচ্ছে। আলটিমেট এখানে কোনো স্ট্রাকচারে কোনো চেঞ্জ হয়নি, হাইড্রোজেন দুটো বেরোচ্ছে। তাহলে কোয়াসের সাথে একটা হাইড্রোজেন এসেছে আর এখানকার একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন বাইরে বেরিয়ে গেল। এখানে যুক্ত হলো কে, কোএনজাইম A, তাই না। তাহলে এই কোএনজাইম A এবার এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আছে, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে কি করবে, বাইন্ড করবে। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে বাইন্ড করছে যখন, তখন এখানে কি দিচ্ছি আমরা, জল দিচ্ছি। জল এবং এখানে একটা এনজাইম কাজ করছে যেটাকে আমরা বলছি সাইট্রেট সিনথেটেজ। তাহলে এই সাইট্রেট সিনথেটেজ এবং জলের উপস্থিতিতে কি হলো, কোয়াশ বাইরে বেরিয়ে চলে গেল, পড়ে থাকলো যে স্ট্রাকচারটা সেটাকে আমরা বলছি সাইট্রেট, সেটাকে আমরা কি বলছি, সাইট্রেট বা সাইট্রিক অ্যাসিড, ঠিক আছে, বা সাইট্রিক অ্যাসিড। এবার দেখো এই যে সাইট্রিক অ্যাসিডে একটা কার্বন, দুটো কার্বন, 3টে কার্বন, এই 3টে কার্বনের সাথে 3টে কার্বক্সিল, 1 2 3, 3টে কার্বক্সিল গ্রুপ কি হয়ে আছে, যুক্ত হয়ে আছে। সেই জন্য 3কে আমরা কি বলছি, ট্রাই, কি যুক্ত হয়েছে, কার্বক্সিল গ্রুপ যুক্ত হচ্ছে, তাই ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। এবার বোঝা গেল কেন আমরা এটা বলছি টিসিএ সাইকেল, কারণ 3টে কার্বক্সিল গ্রুপ আর প্রথম আমরা কি দেখতে পাচ্ছি, প্রথম উৎপন্ন যৌগ, ক্রেবস সাইকেলে প্রথম উৎপন্ন যৌগ সাইট্রিক অ্যাসিড দেখতে পাচ্ছি, তাই না। তাহলে সাইট্রেট বা সাইট্রিক অ্যাসিডে, ক্রেবস সাইকেলে উৎপন্ন প্রথম যৌগ সাইট্রিক অ্যাসিডে 3টি কার্বক্সিল গ্রুপ যুক্ত থাকায় একে আমরা কি বলতে পারি, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। ক্লিয়ার। তাহলে এই হচ্ছে 1 2 3, 3টে কার্বক্সিল গ্রুপ। এবার চলে এসো নেক্সট, যে সাইট্রিক অ্যাসিড থেকে আবার কি হচ্ছে, ডিহাইড্রেশন হচ্ছে, মানে জল বাইরে বেরিয়ে যাচ্ছে, তাই না, জল বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হলো, ডিহাইড্রেশন হলো। এবার ডিহাইড্রেশন যখন হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, যে তাহলে কি হবে, OH, একটা OH আর একটা H, দুটো আলাদা হয়ে যাবে, মানে বাইরে বেরিয়ে যাবে। তাহলে এখানে উপরের যেটুকু পোরশন যা ছিল তাই আছে, উপরের যে পোরশন যা ছিল তাই আছে, তাহলে এটা যা ছিল তাই আছে, যা চেঞ্জ এসছে এই নিচে। তাহলে এখানে দেখো, এখানে OH ছিল, এখানে কিন্তু আর OH নাই, তাহলে এই OH পালিয়ে গেছে, আর এখানকার একটা, দুটো ওই H এর মধ্যে একটা H বেরিয়েছে। তাহলে এখান থেকে OH আর এখানকার H, এখনো জল বাইরে বেরিয়ে গেছে, বোঝা গেল। তাহলে এখানকার OH, এই OH আর হচ্ছে, আমি যদি এটাকেই বলি, তাহলে এরা জল হয়ে বাইরে বেরিয়ে গেছে। সেজন্য কি বলছি আমরা, এটা ডিহাইড্রেশন হয়েছে। এই ডিহাইড্রেশন হওয়ার পর যেটা পড়ে থাকলো সেটাকে আমরা বলছি সিস অ্যাকোনাইটেট। সিস অ্যাকোনাইটেট থেকে পরবর্তীতে আমরা কি দেখতে পাচ্ছি, যে আবার একই রকম প্রসেস, সিস অ্যাকোনাইটেট যা ছিল তাতে আমরা জল ঢালছি, কোফ্যাক্টর হিসেবে Fe2+ কাজ করছে, এনজাইম যা ছিল তাই আছে, অ্যাকোনাইটেজ, এর আগেও অ্যাকোনাইটেজ ছিল, এখনো অ্যাকোনাইটেজ আছে, শুধু জল অ্যাড করলাম। তাহলে জল অ্যাড করলাম মানে কি, একটা OH আর একটা হাইড্রোজেন আসলো। এই যে OH, এখানে দেখো হাইড্রোজেন ছিল না, তাহলে এখানে হাইড্রোজেন আসলো H, আর এই হচ্ছে OH। তাহলে যে জল দিলাম সেই জলটা এখানে এসে যুক্ত হলো আলাদা আলাদা ভাবে, বোঝা গেল। তো পরে তৈরি করলো কি, আইসোসাইট্রেট।
বা আইসোসাইট্রিক অ্যাসিড, তাই না? তাহলে আইসোসাইট্রেট যখন হলো, এই আইসোসাইট্রেট থেকে পরবর্তীতে কি হচ্ছে, অক্সালোসাকসিনিক অ্যাসিড। আমরা বলেছিলাম যে আইসোসাইট্রেট থেকে ডিরেক্ট আলফা কিটোগ্লুটারেটও তৈরি হতে পারে। কখন তৈরি হবে? যখন হাইড্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড একসাথে বেরোবে, এবং যেখানে এনজাইম কাজ করছিল কি, আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেজ। তাহলে সেই জায়গাটা আমরা অলরেডি বলে দিয়েছি। এবার আমরা এটা হয়ে আসি। তাহলে আইসোসাইট্রেট থেকে অক্সালোসাকসিনেট তৈরি হয়েছে। আমরা অলরেডি জেনারেল রিঅ্যাকশন গুলোতে দেখেছি কি, এখান থেকে দুটো হাইড্রোজেন বেরোচ্ছে। তাহলে দুটো হাইড্রোজেন যদি বেরোয়, তাহলে এখানে বেশি কিছু ঘটছে কি, শুধুমাত্র দুটো হাইড্রোজেনই বেরোচ্ছে, আর কিছু হচ্ছে না। তাহলে এখানে দেখো স্ট্রাকচারটা ভালো করে দেখো। তাহলে এখানে এইচ ছিল, এখানেও আছে, কোনো গল্প নেই। তাহলে এখানে ও এইচ ছিল, এখানে এইচ ছিল, দুটো হাইড্রোজেনকে বের করতে হবে। ও পড়ে থাকলো, এই দুটো হাইড্রোজেন কি হয়ে গেল, হাওয়া হয়ে গেল। তাহলে পড়ে থাকছে কি, সি ডবল বন্ড ও। তাহলে এই শুধুমাত্র অক্সিজেন পড়ে থাকলো, বাকি দুটো হাইড্রোজেনকে আমি কি করে দিলাম, হাইড্রোজেন ক্যারিয়ার দিয়ে বাইরে বের করে দিলাম। এনএডি প্লাস কাজ করলো, হাইড্রোজেনকে নিয়ে চলে গেল। তাহলে এই যে এনএডিএইচ গুলো, এই এনএডিএইচ গুলো সব কোথায় গিয়ে প্রবেশ করবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে, সেখানে গিয়ে এটিপি জেনারেট করবে। ঠিক আছে, এই অক্সালোসাকসিনিক অ্যাসিড এবার পরবর্তীতে কি হচ্ছে, এর ডিকার্বক্সিলেশন হচ্ছে। ডিকার্বক্সিলেশন হলে কি হলো, আমি দেখতে পাচ্ছি যে কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরিয়ে গেল। ফলে কার্বন ডাইঅক্সাইড যদি বাইরে বেরিয়ে যায়, পড়ে থাকছে কি, আলফা কিটোগ্লুটারেট। আলফা কিটোগ্লুটারেট, এখানে এনজাইম সেম এনজাইমই কাজ করবে, ডিহাইড্রোজেনেজ। তাহলে আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেজই কাজ করছে, কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরিয়ে গেল। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কনভার্ট কিসে হলো, আলফা কিটোগ্লুটারেটে। তাহলে এই যে অক্সালোসাকসিনিক অ্যাসিড কনভার্ট হচ্ছে কিসে, আলফা কিটোগ্লুটারেটে। তাহলে এই জিনিসটাকে যদি আমরা লিখি যে কিভাবে হচ্ছে, কোন কার্বন ডাইঅক্সাইডটা বাইরে বেরিয়ে গেল, আমি যদি এখান থেকে কার্বন ডাইঅক্সাইডটাকে বাইরে বের করে দিই, এখান থেকে আমি সাপোজ বের করে দিলাম, তাহলে এখানে পড়ে থাকলো কি, CH2। তাহলে এটাকে আবার আমরা তো এভাবেও লিখতে পারি, তাহলে COOH। ঠিক আছে, COOH থাকলো, এই যে ডাবল বন্ড ছিল এটাকে আমরা নিয়ে আসলাম, C ডাবল বন্ড O। তারপরে কি ছিল, CH2 ছিল, এই যে CH2, আর এই প্রান্তটাকে আমরা এভাবে লিখছি যে CH2 COOH। বোঝা গেল? তাহলে এই জায়গা থেকে আমরা কার্বন ডাইঅক্সাইডটাকে বের হতে দেখছি। তাহলে এটা পড়ে থাকলো আলফা কিটোগ্লুটারেট। আলফা কিটোগ্লুটারেট, কিটো কেন বলছি, কারণ এখানে কিটো গ্রুপ রয়েছে ফাংশনাল গ্রুপ হিসেবে, তাই না? ওকে, তাহলে আলফা কিটোগ্লুটারেট তৈরি হওয়ার পর এই আলফা কিটোগ্লুটারেট কিসে কনভার্ট হচ্ছে, সাকসিনাইল কোয়েতে। তাহলে এই যে সাকসিনাইল কথাটা আসলো, কোয়ে কথাটা আসলো, এই কোয়ে কথাটা আসার মানেই হচ্ছে কোয়াশ ভিতরে ঢুকেছে। তাহলে এখানে কোয়াশ ভেতরে প্রবেশ করেছে। এই যে কোয়াশ যখন ভেতরে প্রবেশ করলো, স্বাভাবিকভাবে যখন কোয়াশ ভেতরে প্রবেশ করছে, আমরা কি দেখতে পাচ্ছি, কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে। কারণ কার্বন ডাইঅক্সাইড যদি না বেরোয়, তাহলে দেখো এখানে কটা কার্বক্সিল গ্রুপ ছিল, একটা, দুটো। আলফা কিটোতে কটা কার্বক্সিল গ্রুপ আছে, একটা, দুটো। কিন্তু সাকসিনাইল কোয়ে যখন তৈরি হলো, তখন কার্বক্সিল গ্রুপ কটা দেখতে পাচ্ছি, একটা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে একটা কার্বক্সিল গ্রুপ দেখতে পাচ্ছি, তার মানে আরেকটা কার্বক্সিল গ্রুপ বেরিয়ে গেছে। তার মানে তখন আমরা CO2 কে বাইরে বের করে দিয়েছি। কোয়াশ ঢুকেছে, হাইড্রোজেন দুটো বেরোবে, আবার একই গল্প যে হাইড্রোজেন কোয়াশিদ একটা হাইড্রোজেন নিয়ে আসছে, আর একটা হাইড্রোজেন এখানকার দিয়ে দুটো হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে। তাহলে আলটিমেট পড়ে থাকছে কি, সাকসিনাইল কোয়ে। ঠিক আছে, এই সাকসিনাইল কোয়ে পরবর্তীতে জিডিপি আর একটা ইনঅর্গানিক ফসফেট নিয়ে এরা কি তৈরি করলো, জিটিপি তৈরি করলো। জিটিপি যখন তৈরি করছে, তখন সেইখানে এনজাইম কাজ করছে কি, সাকসিনাইল থায়োকাইনেজ। আর সাকসিনাইল থায়োকাইনেজ করার ফলে যেটা হচ্ছে, কোয়াশ বাইরে বেরিয়ে যাচ্ছে। কোয়াশ যখন বাইরে বেরিয়ে গেল, তাহলে আলটিমেট যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, সাকসিনিক অ্যাসিড। বোঝা গেল? সাকসিনিক অ্যাসিডকে দেখতে পাচ্ছি। তাহলে সাকসিনিক অ্যাসিডে এই যে সাকসিনিক অ্যাসিড 1 2 3 4 কার্বন একটা কম্পাউন্ড দেখতে পাচ্ছি, সাকসিনিক অ্যাসিড। এখানে পরবর্তীতে এ কিসে কনভার্ট হচ্ছে, ফিউমারেটে। তাহলে ফিউমারেটে যখন কনভার্ট হলো, বা ফিউমারিক অ্যাসিডে যখন কনভার্ট হলো, তখন দেখো একটা কো এনজাইম কাজ করেছে, সেটা হচ্ছে FAD। আর এদের কাজ কি বলেছি, যে হাইড্রোজেন ক্যারি করা, এই দুটো হাইড্রোজেনকে নিয়ে চলে গেল। তো এই হাইড্রোজেনটা বেরোলো কোথায়, এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়েছে, এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়েছে,
দিয়ে কোথায় কার সাথে চলে গেল, FADH2 এর সাথে চলে গেল। তাহলে দিয়ে গেল কি এই স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটার নাম কি ফিউমারেট বা ফিউমারিক অ্যাসিড। এই ফিউমারিক অ্যাসিড থেকে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি এই যে এই ফিউমারিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে যে আমি জল দিচ্ছি, ফিউমারিক অ্যাসিডে জল ঢেলে দিলাম, এনজাইম দিলাম ফিউমারেজ, এ তৈরি করলো ম্যালিক অ্যাসিড বা ম্যালেট। এই যে তাহলে জল যখন দিচ্ছি তাহলে কি আসবে, OH আর H দুটো, এই দুটো জিনিস আসবে, এই দুটো জিনিস এখানে OH ঢুকলো আর সরি এখানে OH ঢুকলো আর H টা ঢুকলো এখানে, CH2 CHOH, বোঝা গেল। এ পরবর্তীতে কি হচ্ছে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে। এবার দেখো এখানে হাইড্রোজেন একটা, তিনটে, চারটে, আর এখানে একটা পাঁচটা, এই 3 আর একে 4, চারটে হাইড্রোজেন দেখছি এখানে, চারটে হাইড্রোজেন, এখানে কটা হাইড্রোজেন রয়েছে, 2 আর 2 4 5 6, 6টা হাইড্রোজেন রয়েছে। তাহলে এখানে 6টা হাইড্রোজেন আর এখানে 4টে হাইড্রোজেন, মিডিলে কি হয়েছে, 2টো হাইড্রোজেন চলে গেছে। তাহলে হাইড্রোজেনকে কে নিয়ে যাবে, NAD+, NADH প্লাস H প্লাস, এরা হাইড্রোজেনটাকে নিয়ে যাবে। এনজাইম কি কাজ করছে, ম্যালেট ডিহাইড্রোজিনেজ, তাই না, ম্যালেট ডিহাইড্রোজিনেজ। যেহেতু এগুলো আমরা জেনারেল আলোচনা করলাম সেই জন্য অত ভালোভাবে আমরা দেখাচ্ছি না, এনজাইমগুলো আগের ইয়েতে স্লাইডে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তাহলে ম্যালেট ডিহাইড্রোজিনেজ কাজ করলো, দুটো হাইড্রোজেন বেরিয়ে গেল, চেঞ্জ কি আসলো, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এ শুরুতে গিয়ে শেষ হয়েছিল, আবার সেই জায়গায় ফিরে গেল। তাহলে এটা একটা সাইকেল কমপ্লিট করলো। তাহলে এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এ কি হতে পারে, আবার রিইউজ হতে পারে। সেই জন্য অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের কনসেন্ট্রেশন এটা খুব কম পরিমাণ হলেও চলবে, যেহেতু রিইউজ হচ্ছে। এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এটিপি কাউন্ট, তাই না। এটিপি কাউন্ট যদি আমরা দেখি, এটিপি কাউন্ট, তাহলে একটা গ্লুকোজ, 1 মোল গ্লুকোজ, সেখান থেকে 2 মোল পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে। আর আমরা কি দেখলাম, একটা পাইরুভিক অ্যাসিডের গল্প দেখলাম, 1 পাইরুভিক অ্যাসিড। তাহলে আমরা তো যা পাবো তা দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে 1 পাইরুভিক অ্যাসিডের এর একবার সাইক্লেট কমপ্লিট হলে 4টে NADH তৈরি হচ্ছে, 4টে NADH তৈরি হচ্ছে, ঠিক আছে। একটা FADH2 তৈরি হচ্ছে, একটা GTP তৈরি হচ্ছে, যেটাকে আমরা কি বলছি, ইকুইভ্যালেন্ট টু ATP। তাহলে এই যে 4টে NADH, এ কোথায় যাবে, ETS এ যাবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে। আমাকে দিচ্ছে কি, একটা NADH দেয় কি, একটা NADH দেয় 3টে ATP। তাহলে 4টে NADH আমাকে কি দেবে, 12টা ATP দেবে, বোঝা গেল। FADH2, একটা FADH2 আমাকে ATP দেবে কটা, 2 ATP। তাহলে 2 ATP দিল, তাহলে একটা FADH হয়েছে। আচ্ছা, এটা গেল 1 GTP ইকুইভ্যালেন্ট টু, আমরা কি করছি, একটা ATP কাউন্ট করছি, তাহলে 1 GTP। তাহলে আমরা পেলাম কি, 12 প্লাস 2 প্লাস 1, এটাই তো পেয়েছি। তাহলে 12 দুগুণে 24, আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, আর 2 দুগুণে 4 প্লাস হচ্ছে 2, তাহলে টোটাল কত পাচ্ছি, 28 30, এই এটিপি পাচ্ছি। এটা টোটাল কতটা পাচ্ছি, এই যে একটা পাইরুভিক অ্যাসিড, এই পাইরুভিক অ্যাসিডকে আমরা 2 দিয়ে এবার মাল্টিপ্লাই করে দিলাম। তাই 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এইরকম আমরা পাচ্ছি। কারণ কি, একবার যদি একটা পাইরুভিক অ্যাসিডের যদি সাইকেল কমপ্লিট হয়, তখন আমরা কি দেখতে পাবো, 12টা এটিপি তৈরি হবে 4টে NADH থেকে, 2টো এটিপি তৈরি হবে একটা FADH থেকে, একটা জিটিপি, একটা এটিপির সমান। তখন আমরা টোটাল দেখতে পাচ্ছি কত, 12 প্লাস 2 প্লাস 1, 15টা।
তো সেটাকে আমরা কি করছি, মাল্টিপ্লাই করছি কত দিয়ে, 2 দিয়ে। কারণ কি, কারণ একটা গ্লুকোজ থেকে কয় মোল পাইরুভিক অ্যাসিড হচ্ছে, 2 বার। তাহলে একবার শ্বসন যদি কমপ্লিট হতে হয় তাহলে টিসিএ কে কভার করতে হবে, 2 বার করতে হবে। তাহলে একবার ব্রেকডাউন হলো, এসে আবার আর কোনো পাইরুভিক অ্যাসিডকে নিয়ে টোটাল সাইকেলটা কমপ্লিট হচ্ছে, বোঝা গেল? তাহলে এক অণু যদি একটা গ্লুকোজের যদি আমার পুরোপুরি ভাঙন হতে হয় তাহলে 2 বার কি হচ্ছে, 2 বার সাইকেল কমপ্লিট করতে হচ্ছে, 2 বার সাইকেল কমপ্লিট করতে হচ্ছে, তবেই আমি এই এটিপিটা পাবো, 30 এটিপি। তাহলে গ্লাইকোলাইসিসে আমরা কি পেয়েছিলাম, গ্লাইকোলাইসিসে মনে আছে, গ্লাইকোলাইসিসে কটা এটিপি পেয়েছিলাম, 8 এটিপি পেয়েছিলাম। টিসিএতে কত পেলাম, টিসিএতে কত পেলাম, 30। তাহলে আমার টোটাল কত হলো, 38। এটা হচ্ছে আমার এটিপি, এটা হচ্ছে নাম্বার অফ এটিপি কি মিলিয়ে, গ্লাইকোলাইসিস এবং টিসিএ মিলে। কাদের ক্ষেত্রে গল্প বলছি, অবভিয়াসলি আমরা যখন টিসিএ নিয়ে গল্প বলছি তখন এরোবিকদের নিয়ে আমরা কথা বলছি, যে অক্সিজেনের যদি প্রেজেন্স থাকে তবেই আমরা কি দেখতে পাবো, এই পরিমাণ এটিপি আমরা দেখতে পাবো, বোঝা গেল? তাহলে আমরা দেখলাম কি, যে ক্রেবস সাইকেল কাকে বলে, ক্রেবস সাইকেল কি জিনিস, ক্রেবস সাইকেল নাম কেন হয়েছে, টিসিএ কেন নাম হয়েছে, পরপর স্টেপ গুলো দেখেছি, এটিপি কাউন্ট দেখলাম, নাম্বার অফ এটিপি কত জেনারেট হচ্ছে, ঠিক আছে, এই সমস্ত কিছু আমরা দেখেছি। তাহলে এই যে গল্পটা, এটা আমরা প্লান্ট এনিম্যাল দুজনের ক্ষেত্রেই দেখতে পাবো। প্লান্টের ক্ষেত্রে প্লান্টও কার্বন ডাইঅক্সাইড ছাড়বে, এনিম্যালও কার্বন ডাইঅক্সাইড ছাড়বে রেসপিরেশনের ক্ষেত্রে। আর আমরা বলেছিলাম কি, যে কার্বন ডাইঅক্সাইড, এই গ্লুকোজ ভেঙে কি হবে, কার্বন ডাইঅক্সাইড এবং জল তৈরি করবে। তো আমরা আলটিমেট তো দেখলাম যে কার্বন ডাইঅক্সাইডও তৈরি করছে, আবার জলও তৈরি করছে। তাহলে আমাদের সবকিছুকে জাস্টিফাই করছে এই প্রসেস। তাহলে তোমরা ভালো করে এই প্রসেসটা প্র্যাকটিস করো। প্রথমে জেনারেল লিখে লিখে প্র্যাকটিস করবে, তারপরে কেমিক্যালে যেতে যাবে। প্রথমে জেনারেল প্র্যাকটিস না করে কেমিক্যালে তোমরা কোনোদিনই প্র্যাকটিস করতে যাও না, তাহলে বুঝতে অসুবিধা হবে। তো এই জিনিসগুলো নিয়ে ক্রেবস সাইকেল থেকে বা গ্লাইকোলাইসিস, ফার্মেন্টেশন, কোনো জায়গা থেকে যদি তোমাদের কোনো কমপ্লিকেশন দেখা দেয় বা কোনো কোয়েশ্চেন অ্যারাইজ করে, তাহলে আমাদেরকে অবশ্যই জানাও। আমরা তোমাদেরকে পরের ক্লাসে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা যাবে। আমরা রেসপিরেশনের 2টো পর্যায়ে কমপ্লিট করলাম, গ্লাইকোলাইসিস এবং টিসিএ বা ক্রেবস সাইকেল। পরবর্তীতে আমরা আরেকটা যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আছে সেটা দিলে আমাদের এই প্ল্যান্ট ফিজিওলজি চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা খুব সুন্দরভাবে পড়াশোনা করো, যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করো, আমরা তাদের অবশ্যই উত্তর দেব। ধন্যবাদ, খুব মন দিয়ে ক্লাস করো। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।